কাল মোহামেডান কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে যে ফুটবলটা উপহার দিয়েছে সত্যি অনবদ্য। মানে আমরা অবাক হয়েছি, মোহামেডান মতো একটা টিম এই ধরনের খেলা আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রতিটা ম্যাচে ব্যর্থ, এক কথায় বলতে গেলে পুরো ফ্লপ। সেখানে মোহামেডান কালকে যে ফুটবলটা উপহার দিল, আপামর ক্রীড়াপ্রেমীরা কিন্তু তাজ্জব বনে গেছে। কালকে মোহামেডানের কিন্তু মাঠ থেকে জিতেই ফেরার কথা ছিল, ভাগ্য সুপ্রসন্ন ছিল না বলে ম্যাচটা কিন্তু মোহামেডান কিন্তু হাতছাড়া করলো। এবং তাদের ফরওয়ার্ড লাইন, একেবারে ডিফেন্স টু ফরওয়ার্ড লাইন যেভাবে খেললো, মনে হচ্ছে একটা পাড়ার দলে নামিয়ে নিয়ে এসেছে রেফসি গোয়াকে, মোর অ্যাটাক। এবং খেলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সহযোগী গৌতম এবং আশিস কুন্ডু দুজনই দেখেছে, তাদের মুখ দিয়ে শুনি খেলাটা ঠিক কিরকম ভাবে, কি ফর্মে ছিল, কি আগুন ফর্মে ছিল মোহামেডান, একবার আপনারা এদের মুখে শুনে নিন। Hey football fans, if you breathe football and can't get enough of the beautiful game, then let me introduce you to your new favorite YouTube channel, Eternal Deepak Sports. মোহামেডান কাল যে ফুটবলটা উপহার আমাদের দিয়েছে সত্যি অনবদ্য, ভাবা যায় না। এত সুন্দর পরিচ্ছন্ন ফুটবল, ফ্রন্ট লাইনে তিনজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ফানাই, ফ্রাঙ্কা, আরেকজনের ছিল পিছনে গোমেজ। এরা এত সুন্দর বোঝাপড়া করে, এত সুন্দর মাঝখান দিয়ে পাস দিয়ে, ডিফেন্সেরা পাস দিয়ে যেভাবে খেললো ভাবা যায় না। দেখে মনে হচ্ছে যেন এবার প্রথম আইএসএল খেলছে তা না, মনে হচ্ছে যেন বিগত কতগুলো আইএসএল খেলে আসে একটা বড় টিম। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কপাল খারাপ, জিততে পারলো না, অবশ্যই যেতে পারছিল, অবশ্যই যেতে পারছিল। যেভাবে অ্যাটাক করেছিল মোহামেডান কালকে, যেভাবে খেলাটা দেখছিলাম, তো এইভাবে যদি মোহামেডান খেলতে থাকে আগামী দিনে কিন্তু যে ডার্বিগুলোকে মিনি ডার্বি বলছে, আমার তো মনে হয় না মিনি ডার্বি হবে। মানে একেবারে যেমন ডার্বি মোহন ইস্টবেঙ্গল, মোহামেডান ইস্টবেঙ্গল বা মোহামেডান মোহনবাগানের সাথে আগে হতো লিগে, আজ থেকে 30 বছরে যে লিগ খেলতো, মানে মোহামেডান ইস্টবেঙ্গল খেলাটা ডার্বি ছিল, মোহামেডানের সঙ্গে ইস্টবেঙ্গল খেলাও ডার্বি, মোহামেডানের সঙ্গে মোহনবাগান খেলাও ডার্বি, আর মোহনবাগান চলতে ডার্বি ছিলই, প্রতিটা কিন্তু ডার্বি। এখন তো এই মুহূর্তে বিভিন্ন পারফরমেন্সের বিচারে বা নিরিখে বলা হচ্ছে মোহামেডান মোহনবাগান বা মোহামেডান ইস্টবেঙ্গল খেলাটাকে মিনি ডার্বি। কিন্তু আগামী এক বছর 2 বছর পরে কিন্তু তিনটে খেলায় কিন্তু পুরনো গরিমা কিন্তু ফিরে পাচ্ছে কলকাতা, তাই তো? তো মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু ভাবতে হবে, মোহনবাগান ইস্টবেঙ্গলের কোচকেও কিন্তু ভাবতে হবে। চেনি সব বা মোহামেডানের যে কোচ, তার কাছে কিন্তু শিক্ষা নিতে হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের কোচকে, যে কিভাবে খেলাতে হয়, কিভাবে যেভাবে মাঝ মাঠে দখল নিতে হয়। মোহনবাগান তো এত কোটি টাকা টিম করে মাঝ মাঠটাই এখন পর্যন্ত দখল করতে পারলো না, মাঝ মাঠটা সারাতেই পারলো না, যে কোনো ডিফেন্সের চাপটা পড়ছে বেশি। আমরা সবসময় ডিফেন্সের দোষ দিই, আচ্ছা ডিফেন্সের চাপটা পড়বে কখন? যখন তুমি মাঝ মাঠটা গঠন করতে না পারবে, যেটা মোহামেডানের কোচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই না? তো ইস্টবেঙ্গলের কোয়াদ্রাত, তাদেরও একই দশা, দুই কোচই কিন্তু পুরোপুরি ফ্লপ। অর্থাৎ সেই সাফল্য কিন্তু কোনোভাবে কোনো সাফল্য কিন্তু না মোহনবাগান না ইস্টবেঙ্গলের কোচ কিন্তু তুলে ধরতে পারছে, যেখানে মোহামেডানের কোচ কিন্তু আজকে দেখিয়ে দিল যে এই টিম নিয়ে জেতার যদি ইচ্ছে থাকে জেতা যায়। একটা অমানবিক গোল করে ফেলেছে সাধুকু, হ্যাঁ, অসাধারণ। ওই গোলটা বাদ দিলে গোয়া এফসি পুরো শূন্য। ব্যক্তিগত নৈপুণ্যের জন্যই আজকে সাধুকুর জন্যই কিন্তু ম্যাচটা ড্র হয়েছে। আর এই সাধুকুই ইস্টবেঙ্গল মোহনবাগান ছেড়ে দিয়েছে, সাধুকুকে ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে বিভিন্ন একাংশ মোহনবাগানের সমর্থকের একাংশ রব উঠেছে। এক মিনিট, শুধু সাদিকুকে ক্রেডিট দিলে হবে না, সাথে অবশ্যই ক্রেডিট দিতে হবে কাট্টিমানিকে। কেন? সে গোলকিপার। আমি আমার হিসাবে কিন্তু কালকে কাট্টিমানি ম্যান অফ দ্য ম্যাচ। যেভাবে মোহামেডানকে আটকে রেখেছিল, অত চাপের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত সেভ করে, ভাবা যায় না। সে তো মোহামেডান তো জেনুইন 3-4 গোলে জেতা উচিত ছিল, 3-4 গোলে জেতা উচিত ছিল একদম। যা মানে খেলাটা দেখে কখনোই মনে হয়নি যে মোহামেডান এবারে প্রথম আইএসএল খেলছে। একদম ঠিক, একদম। মানে মনে হচ্ছে ওরা একদম পুরো মানে এত সুন্দর খেলাটা মানে প্রদর্শন করেছে, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন। কখনোই মনে হয়নি যে মোহামেডান প্রথম খেলছে এবারে আইএসএল এ, সত্যি কথা। শুধু তাই না, এই 4টে খেলা হলো কলকাতার বড় টিমগুলো, তার মধ্যে এখনো অব্দি 4টে ম্যাচের মধ্যে মোহামেডানই সেরা খেলাটা খেলেছে। কালকের খেলাটা সেরা খেলাটা মোহামেডানই এখনো অব্দি। আমার বক্তব্যটা যেখানে ছিল যে মোহনবাগানের ম্যানেজমেন্ট বা মোহনবাগানের যে সমর্থক, তাদের ধৈর্য এত কম কেন?
বিশেষ করে তো সমর্থকরা। আজকে দিমি পেত্রোদাসের খেলা কি আমরা কেউ অস্বীকার করতে পারি? না। এদের তো বিগত 2-3 বছরে যে সার্ভিসটা দিয়ে গেছে, আজকে 2-1টা ম্যাচ থেকে আমরা কি বিচার করতে পারি? কখনোই না। কিন্তু কিছু মোহনবাগানের সমর্থক আছে, তাদেরকে বুঝতে হবে না, এই দিমিত্রিকে নিয়ে কিন্তু আবার নাচানাচি করবে যখন ফর্মে ফিরে আসবে। বেসিক্যালি দিমিত্রির খেলার দোষ না আমাদের কোচ ঠিক মতো খেলতে পারছে না, তার জন্য অ্যাকচুয়ালি মেন কারণটা কি যে দিমিত্রি সেই খেলা ফুটে উঠছে না, মানে এই বিষয়ে আমার মনে হয় দিমিত্রি একটু ক্লান্ত আছে। আচ্ছা, দিমিত্রি যে লেভেলের ফুটবলার, তাতে এখন যা খেলছে সেটা ওর পক্ষে ওর নামের সাথে মানানসই হচ্ছে না। কিন্তু ভুলে গেলে চলবে না, বিগত বছরগুলো দিমিত্রি মোহনবাগানের নয়নের মণি ছিল, আগামী দিনেও থাকবে। ফর্মে ফিরে আসতে বেশি সময় লাগবে না। মলিনাকে জায়গা করে দিতে হবে দিমিত্রিকে নিজের মতো খেলার। না দিমিত্রিকে খেলাতে গেলে ওকে ওর মতো খেলতে দিতে হবে। পরিচালনা করতে হবে, কারণ দিমিত্রি কিন্তু 2 মিনিট বসে নেই, পুরো পুরো সেই মাঠ মানে জুড়ে দৌড়াচ্ছে। ব্যাটিতে স্পিন দেওয়া যে পুতুল থাকে, সারা মাঠ কিন্তু আর মোহনবাগান বোঝানো হচ্ছে না তোমার খেলাটা কি, তোমার কতটুকু কাজ, তাই না? সেটা মোহনবাগান সমর্থকদের একটা জিনিস মনে করে দিতে চাইছি, দিমিত্রি পেত্রাতোস কিন্তু মোহনবাগানের অতীতের ব্যারেটো বা ওডাফার মতোই মাথায় তুলে রাখা একজন প্লেয়ার। তার বিরুদ্ধে এত তাড়াতাড়ি না, তোমরা মোহনবাগান মাথা নয়, গরম- এটা মোহনবাগানের কথা বলছি, মোহনবাগান মোহনবাগানের সমর্থকদের কথা বলছি, যে এত তাড়াতাড়ি মাথা গরম করবেন না, একটু সময় দিন। দিমিত্রির জায়গায় ফিরে আসবেই। লিমিটে কোনো প্লেয়ারকেই মানে দোষারোপ করে লাভ নেই, কারণ আমরা এটা বুঝে গেছি, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি কীভাবে খেলালে হয়, একাদশ কী করতে হয়। মলিনা কিন্তু সেভাবে খেলাচ্ছে না, এরা ব্যক্তিগত নৈপুণ্যে মানে পার্সোনাল ব্রিলিয়েন্সি দিয়ে কিন্তু ম্যাচগুলোকে বের করে নিয়ে আসছে। গোল কিন্তু মোহনবাগান করে যাচ্ছে প্রতিটা ম্যাচে, তাই না? গত ম্যাচটা বাদ দিলে এবারে 2-3টে করে গোল কিন্তু করে যাচ্ছে, কিন্তু ডিফেন্সটা মাঝমাঠটা ঠিকমতো তৈরি করতে পারছে না বলে গোলগুলো খাচ্ছে। আর এমন সময় মলিনা এমন চেঞ্জ করছে, যেখানে 2 গোলে এগিয়ে থাকা অবস্থায় 2 গোল খেয়ে গেল, তাই না? আমার একটা মানে মত পুরোটা হচ্ছে- চেঞ্জ হয়ে যাচ্ছে। যাক, আজকে আমি মোহনবাগানের নিয়ে কোনো কথা বলবো না, মডার্নের আলোচনা নিয়ে এসেছি, তাই তো? আমার একটা কথা হচ্ছে যে মোহনবাগানের কোচকে এই মুহূর্তে মোহামেডানের কোচের কাছে কিছু শিক্ষা নেওয়া উচিত। সেটা যা মানে ওদের কালকে খেলার যে স্ট্র্যাটেজি দেখলাম, যা মানে ডিফেন্স, মানে সাধারণ দর্শকদের মতামত হিসেবে বলছি, সাধারণ দর্শক হিসেবে যে যা সুন্দর মানে পরিচালনা করেছে খেলাটাকে, অসাধারণ পরিচালনা করেছে। মানে যেভাবে যেভাবে খেলিয়েছে। যে ফরমেশনে অ্যাকচুয়ালি মলিনার ডেডিকেটেড ফরমেশনটাই কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আর প্রথম একাদশ পর্যন্ত এখন পর্যন্ত ঠিক করতে পারলো না, প্রথম একাদশে কারা কারা নামবে। স্টুয়ার্টকে ব্যবহার করছে অনেক দেরি করে, যে গেম মেকার, গেম খেলা তৈরি করে, তাই ওইসব আলোচনা পরে করা হবে। কিন্তু সমর্থকদের কাছে একটাই আবেদন, এই মুহূর্তে দিমিত্রি পেট্রোসের বিরুদ্ধে কোনো কটূক্তি বা শ্লেষ ধরনের কোনো বক্রোক্তি করাটা কিন্তু একদম উচিত না। ধৈর্য ধরো, আগামী দিনে এই গৌতম যেটা বললো, অবশ্যই দিমিত্রি সমমহিমায় ফিরে আসবে, এবং কোচ যদি তাকে ঠিক মতো পরিচালনা করতে পারে, এ কিন্তু মানে বারুদ, ঠিক আছে? এটা তোমরা বুঝতেই পারছো। তো মোহামেডান সত্যি আমরা সবাই প্রশ্ন করছি, মোহামেডানের খেলায় অসাধারণ ফুটবল খেলেছে। আর এই প্রসঙ্গে আর একটা দ্বিতীয় যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে আনোয়ার ইস্যু। মানে ইস্যুটা কিছুদিন আমরা ছাড়তে পারছি না, প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। আনোয়ারকে পিএসসি আবার এনওসি দিয়ে দিল, এবং 30 তারিখে আবার নাকি হিয়ারিং হবে, তখন সমস্ত দল বসবে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি, সঙ্গে আনোয়ার। তখন আবার ব্যান বা শাস্তি বা ট্রান্সফার উইন্ডো ব্যান করা, কি মাইন্টারি কি হয়, সেই নিয়ে সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে, এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানও তাদের দলিলপত্র নিয়ে রেডি হয়ে থাকবে। তো তখন দেখা যাবে আবার কি মানে শাস্তির মুখে পড়তে পারে এরা। আবার তো এই প্রসঙ্গে আশিস কুন্ডু যদি আনোয়ার আলী আবার এই কদিন 30 তারিখের আগ অব্দি মোটামুটি আবার ইস্টবেঙ্গলে খেলার ছাড়পত্র পেয়েছে ডিফেন্সার, এবং আগামীকাল খেলবে, আগামীকাল ওকে খেলতে দেখা যাবে। আজকে আজ রোববারই তো, আজকের খেলা আজকে ম্যাচটা খেলবে, আবার খেলবে। হ্যাঁ, যেটা তো দেখা যাক তার যে খেলার নৈপুণ্য, তার যে খেলার দক্ষতা, আবার সেটা কতটা বজায় আছে, তার উপর দিয়ে যে ঝড়ঝাপটা চলে গেছে, তার উপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে, মানে তার কতটা দক্ষতা এখনো পর্যন্ত বজায় রেখেছে, সে তারা যে খেলার প্রতিফলন আমরা নিশ্চয়ই পরোক্ষ করবো। আপনারাও দেখুন সে খেলাটাকে, এবং আগামী 30 তারিখে অবধি আমরা অপেক্ষা করি কি তার কপালে আছে, আমার ভাগ্যে আছে, দেখা যাক।
তো আনোয়ার ইস্যু সহজে কিন্তু মিটবে না। তো এই প্রসঙ্গে তোমার কি বলবো? হ্যাঁ, আনোয়ার মাঠে ফিরছে, খেলবে, ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে, আজকে ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে, 30 তারিখ ডিসিশন হবে, তারপরে দেখা যাবে, সবই ঠিক আছে। কিন্তু এত বড় ভারতের একটা নির্ভরযোগ্য ডিফেন্ডার মাঠের বাইরে অনেক দিন ধরে মাঠে ফিরছে, এটাই বড় খবর। একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, দিল্লি এফসি করতে যে আনোয়ারের যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু ভারতের ক্ষতি। কারণ আনোয়ার ইন্ডিয়া টিমের 1 নম্বর সেন্ট্রাল ডিফেন্ডার। সে যদি ম্যাচের বাইরে থাকে, আগামী দিনে ইন্ডিয়া যে সমস্ত জায়গায় খেলবে সেখানে রিপ্রেজেন্ট করতে হবে তো আনোয়ারকেই সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে। কাজে ও যত তাড়াতাড়ি মাঠে ফিরবে, যে টিমেরই হোক, সেটা আনোয়ারের জন্য মঙ্গল, ভারতের ফুটবলের জন্য মঙ্গল। অবশ্যই মঙ্গল। কিন্তু এই প্রসঙ্গে একটা জিনিস ভুললে চলবে না, একটা যদি এই বিষয়ে যে কোনো প্লেয়ার, এখন যদি আনোয়ার খেলে, ধরো আনোয়ার খেলছে এবং তার কোনো ব্যান হলো না, ঠিক আছে, তো চুক্তির মাঝখানে এইভাবে যে কোনো প্লেয়ার কোনো কারণে যদি তার পেমেন্ট অন্য কোনো ক্লাব বাড়িয়ে দেয়, তাহলে সেই দল ছেড়ে অন্য দলে চলে যেতে পারে। এটার দৃষ্টান্ত হয়ে থাকবে যে এরকম তোমার আনজাস্ট টার্মিনেশনের পরেও সে খেলতে পারছে, কোনো ব্যান না, কোনো শাস্তি না, কিছু না, ঠিক আছে, সে খেলতে পারছে। এর দৃষ্টান্ত হয়ে থাকে, তাহলে পরবর্তীকালে বিভিন্ন দল কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন হবে। একটা কিন্তু পানিশমেন্ট দিলে হবে না, আনোয়ারের জন্য পানিশমেন্ট পাচ্ছে অলরেডি এতগুলো ম্যাচ। না 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 না, এর বক্তব্য তারা দেখো, তোমাকে যদি বলা হয় যে ঘরে আগুন দাও, তুমি ঘরে আগুন দেবে? প্লেয়ার ইস্যুটা তো প্লেয়ারকে নিয়ে, কোনো দল তো খেলবে না। না, পেছন থেকে অনেকেই অনেক কথা বলবে, রঞ্জিত বাজাজ বা ইস্ট বেঙ্গলরা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি টার্মিনেশনটা কে করলো লিগালি? আনোয়ার। তাহলে এইরকম ভাবে যদি পেছন থেকে যারা করবে, আনোয়ার প্রত্যক্ষভাবে জড়িত আছে, হ্যাঁ, কারণ তার একটা কিন্তু না, তার একটা পানিশমেন্ট কিন্তু অবশ্যই দরকার। কারণ আমি মানে আনোয়ার পানিশমেন্ট পাক, সে খেলবে না সে বিষয় নয়, যে পরবর্তীকালে কোনো প্লেয়ার যাতে এই ধরনের মানে অনৈতিক মানে টার্মিনেশন যাতে করতে না পারে, আমার বক্তব্য হচ্ছে সেইটা। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে, হ্যাঁ, তাই তো? মানে একটা অস্থির পরিবেশ তৈরি হবে, যে কেউ যদি তার থেকে বেশি টাকা দেয়, তাহলে আমি ওকে ছেড়ে অন্য ক্লাবে চলে যাবো। আজ ধরো দিমিত্রি পেট্রোরাস পার ইয়ার 7.3 না কতটা লাখ পাচ্ছে, না 6.3 লাখ, আমি এক্সাক্ট বলতে পারছি না, যে টাকাটা পাচ্ছে মানে এক বছরে, সেই পেমেন্ট যদি ইস্টবেঙ্গল মনে করেন আমাকে 10 কোটি করবো, 10 ক্রোড় করবো, তাহলে দিমিত্রি কি বেরিয়ে আসবে না ইস্টবেঙ্গলে? হয়তো বেরিয়ে আসবে না। দিমিত্রি বলে দিয়েছি মোহনবাগান ছেড়ে কোথাও যাবে না। এই কথাটা কিন্তু আমাদের সমর্থকদের মনে রাখতে হবে, কতটা ভালোবাসে। ওই প্রসঙ্গে আবার চলে যেতে ইচ্ছে করছে, আমি যাচ্ছি না, আসছি না এই প্রসঙ্গে, কিন্তু এই কথা বলতে চাইছি যে মানে তার চেয়ে বেটার যদি কোনো অপশন পায়, যে কোনো প্লেয়ার তার দল ছেড়ে বেরিয়ে আসবে। সে কেআর ব্লাস্টার হতে পারে, মুম্বাই এফসি হতে পারে, যে কোনো দল। সুতরাং শাস্তি দেওয়ার মানে কি, যেন এই ধরনের অপরাধ পরবর্তীকালে না করে, ঠিক আছে? না, সেটা তো একটা সুন্দর। এবার এই ধরনের একটা রায়, একটা স্ট্রং রায় দেওয়া উচিত প্রতিটা প্লেয়ারের এগেনস্টে, যাতে তারা এই ধরনের কোনো অন্যায় মানে দল চেঞ্জ করতে না পারে। এই ধরনের একটা কিছু এমন একটা শাস্তি দেওয়া উচিত তাদেরকে, বা এমন একটা নির্দেশ তৈরি করা উচিত যাতে দল চেঞ্জ করতে না পারে হুট করে। হ্যাঁ, দল চেঞ্জ না, মানে অনৈতিক টার্মিনেশন। নিয়মটা একটা ফিক্স নিয়ম করা উচিত। নিয়ম তো আছে, সেটাকেই তো ভেঙেছে। এবার ভেঙেছে, তার তো একটা পানিশমেন্ট দরকার, তার তো একটা ব্যান দরকার না? পানিশমেন্ট বলতে ও তো দীর্ঘদিন ধরে খেলার বাইরে পানিশমেন্ট পেয়ে এখনো পানিশমেন্ট পায়নি তো। সে তো ইস্যুটাকে তৈরি করেছে, হিয়ারিং শেষ হবে, তারপর তো পানিশমেন্ট। এবার সে দেখা গেল পানিশমেন্ট তো পেয়েও গিয়েছিল, 6 মাস পরে আবার। না, এটা শোনো, এটা দীর্ঘায়িত হচ্ছে কেন? ইস্টবেঙ্গল আবার কোর্টে গেছে, দিল্লি কোর্টে, তখন থেকে 4 মাস হয়ে যেত। ব্যাপারটা দিল্লি কোর্টে ছিল ইস্টবেঙ্গল। পানিশমেন্ট তো 4 মাসে পানিশমেন্ট, মানে জানুয়ারিতে পানিশমেন্ট উঠে যেত, তারপর সে খেলতে পারতো। এবার ইস্টবেঙ্গল তো সহজে ছাড়ছে না, কারণ ইস্টবেঙ্গল তো ব্যান খেয়ে বসে আছে। 30 তারিখে এখন রায় হলো না, আবার পিছিয়ে গেল শুনুন। তাহলে তুমি যদি একটা অন্যায় করো, তার তো ফল তো ভোগ করতে হবে, অত সহজে তো ছাড়বে না। মোহনবাগান তো 2027 পর্যন্ত নিয়েছিল আনোয়ার সার্ভিস পাওয়ার জন্য, তাই না? তো তা তুমি ওরকম সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসবে, এবং সেই চুক্তি ভাঙার জন্য যে সমস্ত ফুটবল ক্লাব দায়ী, তারাও যেমন শাস্তি পাবে, আনোয়ার তো পাবেই। আর পরবর্তীকালে কোনো প্লেয়ার যাতে এই ধরনের অন্যায় করতে না পারে বা সাহস না পায়। তো কি অলরেডি রঞ্জিত বাজাজ উল্টোপাল্টা বলা শুরু করেছে, জলহস্তি, মোহনবাগান কর্মকর্তাকে ইত্যাদি ইত্যাদি টোন্টিটকিরি করা শুরু করেছে। কাজেই আমার মনে হয় এই লোক হয়তো ভাবছে বোধহয় জিতে গেছে, অত সহজে এটা মিটবে না, আমি তো বলে গেলাম। কিন্তু ভুলে গেলে চলবে না, দোষ অনেকেরই আছে, আসল কালপিট কিন্তু এই বাজাজ, রঞ্জিত বাজাজ। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাইছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি কি করে হবে?
মানে তুমি যদি বলো আগুন লাগানোর কথা, ঠিক আছে, তো আমি আগুনটা তো রঞ্জিত বাজাজই লাগি। না লাগিয়েছি তো আনোয়ার, কেন সে সে চুক্তি ছেড়ে বেরিয়ে এসছে, তাই না? চুক্তি ভেঙেছে, চুক্তি এর সঙ্গে রঞ্জিত বাজাজ অবশ্যই জড়িত আছে, কারণ তাদের সাথে চুক্তি ছিল। সুতরাং অত সহজে মেটানো না, ইস্ট বেঙ্গলেরও একটা আমরা দোষ আমরা কি রায় দেবো, আছে। আমরা কি সিদ্ধান্ত নেবো, তাই না? আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এখানে কি বলবো, হ্যাঁ। ইস্ট বেঙ্গলের একটা দোষ ছিল, চারিদিক খুঁটিয়ে না, খতিয়ে দেখে তারপরে সুযোগের সদ্ব্যবহার করেছে এবং খুঁটিয়ে দেখে। না, এটা তো ঠিক না। না, সুযোগের তোমাকে সদ্ব্যবহার দল ঘর ভাঙিয়ে সংসার ভাঙিয়ে একটা প্লেয়ারকে আমি নিয়ে চলে আসলাম, না, নেবে সেটা ঠিক না। না, সে যদি এইরকম মাপের একটা প্লেয়ার পায়, ইস্ট বলছে তো বেঙ্গলের উচিত হয়নি এটা। ইজমাল দেবাশিস বলছে তো যে তাকে বছরের 6,30,00,000 টাকা দিয়ে যদি আনোয়ারকে পাওয়া যায় 5 বছরের জন্য, সেটাই তাদের কাছে লাভ, মানে দেশের সেরা ডিফেন্ডার, বুঝতে হবে তো, না? তো এটা সবাই চাইবে। এটা করাটা উচিত হয়নি। শোনো, আইনের ফাঁক ফোকর দিয়ে সবাই গলার চেষ্টা করবে, সুতরাং এখানে একটাই হচ্ছে কাজ, পানিশমেন্ট। যদি কঠোর পানিশমেন্ট বা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে কোনো প্লেয়ার এই ধরনের কোনো পদক্ষেপ আমি নিতে বললাম যে- অন্তত 2-3 বার ভাববে। আমি সেটাও বললাম, একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করতে হবে বা দৃষ্টান্তমূলক জিনিস রাখতে তো হবে। আগামী 30 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, করতে হবে। দেখা যাক যে আমাদের পিএসসি পরবর্তী পদক্ষেপে কি শাস্তি দেয়, এবং সেই শাস্তি হয়তো মোহনবাগান, ইস্টবেঙ্গল বা আনোয়ার বা দিল্লি এফসি যদি মনে হয়, কারো যদি মনে হয় তাদের এই শাস্তিটা তারা মেনে নিতে পারছে না, তাহলে তারা পরবর্তীকালে আবার হাইকোর্ট, একটা কথা বলেছি, একটা এরপরে আছে না ওই অ্যাপিল কমিটি, সেই অ্যাপিল কমিটিকে উপেক্ষা করে কিন্তু ইস্টবেঙ্গল ডাইরেক্ট হাইকোর্টে গেছে। থার্ড পার্টি কিন্তু পছন্দ করে না ফিফা। এরপর যখন এরা ফিফাতে যাবে, তখন এই প্রশ্নটা তার উত্তর দিতে হবে যে এখানে হাইকোর্টে, মানে আমরা ফুটবল মহল, তাদের মধ্যে দিয়ে শাস্তি বা কোনো কিছু সলিউশন বা হিয়ারিংটা হবে, সেখানে তুমি সেসব অপেক্ষা করে তুমি চলে গেলে ডাইরেক্ট কোথায়, দিল্লি হাইকোর্টে, ঠিক আছে? তো দেখো, সহজেই মিটবে না, না, এটা সহজে মেটার না। হ্যাঁ। দেখা যাক মোহনবাগান তো ছাড়বে না, না সহজে। মোহনবাগান তো বলেই দিয়েছে। কথা না। আর দেবাশিস দত্তের কথা যা বুঝলাম, অত সহজে ছাড়ার পথ না। দু ধরনের মোহনবাগান খেলছে এই যে এখন। আনোয়ার প্রসঙ্গ, মাঠেও খেলছে, মাঠের বাইরেও খেলছে। খেলা কিন্তু আনোয়ারকে জমে গেল আরো। আনোয়ার খেলাটা হয়তো 30 তারিখ পর্যন্ত 2টো ম্যাচ খেলবে কি 3টে ম্যাচ খেলবে, তারপরে ব্যানটাকে কিন্তু মুখে পড়তেই হবে। আচ্ছা, হ্যাঁ। 30 তারিখের আগে যদি আজকে আনোয়ার খেলে, হুম। আবার পরের ম্যাচ 30 তারিখে, এই নেক্সট হিয়ারিং 30 তারিখে একটা ডিসিশন হলো, কথার কথা, হুম। আনোয়ার ইস্ট বেঙ্গল খেলতে পারবে না, পুরনো নিয়ম অনুযায়ী কোর্ট রায় দিল। আজকে ইস্ট বেঙ্গল যদি আনোয়ারকে খেলেই দেয়, হুম। তাহলে পরে আবার আনোয়ার অন্য টিমে খেলতে পারে কখনো? মোহনবাগান বা আদার্স টিমে খেলতে পারে? ইস্ট বেঙ্গল তো চাইবে আজকে মাঠে নামাতে তাকে, হ্যাঁ। যেন তেন প্রকারে। কোথাও খেলবে না, ঝুলে গেল, সে ব্যান খেয়ে গেল, তাহলে মোহনবাগানের কি লাভ হবে? মোহনবাগান ব্যান খাওয়ালো, ব্যান খাওয়ালো, মানে তারপরে আনোয়ারের ক্ষতিটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার কিন্তু তারা চাইছে একটা শাস্তি। মোহনবাগান যে ওকে আর খেলাবে সেই কথা মোহনবাগান কিন্তু একবারে চিন্তা করছে না। মোহনবাগান সেইভাবে কিন্তু টিমসে যাচ্ছে। আনোয়ারকে বাইরে রাখি। হ্যাঁ, ও একটা ব্যান খাবে, মোহনবাগান 13 কোটি 14 কোটি জায়গাটা পাবে, ইস্টবেঙ্গলও একটা ট্রান্সপারেন্টও ব্যান খাবে, দিল্লিও খাবে, মানে শাস্তি চাইছে সোজা কথা মোহনবাগানের ম্যানেজমেন্ট। আমরা ঠিক আছে। সাধারণ মানুষ হিসেবে তো এত কিছু বলতে পারি, সে যত কিছু। আচ্ছা, আনোয়ার প্রসঙ্গ দেখা যাক, 30 আপাতত তারিখ দেখা না যাক হলে কি বলা হয়। যাবে না। বলা যাবে না। তারপরে আবার তো আমরা অনেক বক্তব্য রাখলাম। যেটা কথা হচ্ছে আজকে, হুম। ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার। এই খেলাটা নিয়ে কেরালা ব্লাস্টারের নয়নের মণি, গতবারের আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা এবার ইস্ট বেঙ্গলে খেলছে, ডায়মন্ড টাকাস। তার পুরনো টিমের এগেনস্টে কি করবে বলে মনে হয়? তো কথা হচ্ছে নামছে খেলতে, হ্যাঁ, আজকে খেলবে না কেন? ঠিক আছে, যদি সে খেলে, সবচেয়ে বড় কথা, ফোকাস কিন্তু আনোয়ারের দিকেই থাকবে। ওটা তো কেরাল তো দেখবেই অবশ্য, কেএলএ প্ল্যাটফর্ম থেকে, কিন্তু কলকাতা কিন্তু সবার নজর থাকবে আনোয়ার দিকে, ঠিক কিরকম খেলে। আমরাও কিন্তু অধীর আগ্রহে থাকবো। মনে হচ্ছে ইস্টবেঙ্গল, আমার যেটা মনে হচ্ছে প্রেডিকশন, মনে হচ্ছে ইস্টবেঙ্গল আজকে ম্যাচটা আচ্ছা, আমার একটা বেরিয়ে যাবে। প্রশ্ন, মোহনবাগানের মতো ছন্ন ছাড়া ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল আগের দিন খেলেনি, যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে, কি তাই তো? আমি ইস্টবেঙ্গল খেলা দেখেছি তো, যথেষ্ট ভালো খেলেছে। তার সঙ্গে আনোয়ার যদি যুক্ত হয়, তাহলে কিন্তু শক্তি আরো বাড়বে। আর মনে হচ্ছে কেরালা ব্লাস্টারকে কিন্তু, আর নাম তো ইস্টবেঙ্গল না, কেরালার সাথে কিন্তু আজকে একটা দারুণ উপভোগ্য ম্যাচ হবে। তুল্যমূল্য দেখা যাক লড়াই হবে। আনোয়ারের ডিফেন্স কতটা এখনো মানে অটুট আছে। ডিফেন্স না, সে এখন কতটা ফর্মে আছে। ডিফেন্স তো দেখবে ওদের
কোয়াদ্রাত কি ডিফেন্সটা কিভাবে তৈরি করলো, তাই না? কতটা কোন পজিশনে আমাকে রাখবে দেখা হ্যাঁ, ও যে পজিশনে গেলে সেন্ট্রাল ব্যাক সেখানেই রাখবে, সেখানেই ও খেলবে, যেখানে খেলে অভ্যস্ত। তো ওই জায়গাটা ওর পোক্ত হয়ে গেল। আমার তো মনে হয় 4 মাস যদি ব্যান্ড খায় তারপরে তো সারা জীবন পড়ে আছে 5 বছরের জন্য। ইস্টবেঙ্গল না 4 মাস সার্ভিস পেলই না, তারপর তো টোটাল সার্ভিসটা পেয়ে যাবে না। ইস্টবেঙ্গল সেটা চিন্তা করেই কিন্তু এত সব মানে ঝুঁকিটা নিয়ে নিয়েছে। আলটিমেটলি আমি বলবো সব শাস্তি পাওয়ার পরেও কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু গেইন করবে, কি তাই তো? কারণ এরকম একটা প্লেয়ারকে তারা 5 বছর সই করিয়ে দিয়েছে, যেখানে মোহনবাগানকে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি ওই শক্তি ওই চুক্তি তো বাতিল হয়ে যাবে। কোন চুক্তি? 30 থেকে আবার আমার আনোয়ারের আগে না না ব্যান করছি বাতিল হবে না, বাতিল হলো জানুয়ারি 2025 অব্দি ছিল। না না সেটাকে ভঙ্গ করে মোহনবাগানটা বাতিল হবে, ও তো হয়েও গেছে, সই করে নিচ্ছি ইস্টবেঙ্গল। আমি বলছি ইস্টবেঙ্গল 5 বছর চুক্তি করেছে, যদি না খেলতেও পারে জানুয়ারি 2025 অব্দি, তারপরে তো ইস্ট বেঙ্গল এমনি পার্মানেন্ট 5 বছরের জন্য, 5 বছর ফেব্রুয়ারি মাস থেকে 2025 ফেব্রুয়ারি মাস, বুঝলে? 5 বছর ইস্টবেঙ্গলের সার্ভিস দেবে। সেই 5 বছরে মনে হয় ইস্টবেঙ্গলের আর ডিফেন্স নিয়ে চিন্তা করতে হবে না। একটা সময় ইস্টবেঙ্গল যে মনোরঞ্জন ছিল না, যতদিন মনোরঞ্জন ততদিন ইস্টবেঙ্গল, মোহনবাগানের সুব্রত ভট্টাচার্য আর ইস্টবেঙ্গল মোহামেডানের শহীদুল না মৃদু ওকে মহিদুল ইসলাম। হ্যাঁ, তো এরকম কিন্তু একটা নির্ভরযোগ্য তোমার ডিফেন্ডার কিন্তু তৈরি হয়ে গেল। সেটা ইস্টবেঙ্গল ভালো মতো ম্যানেজমেন্ট বোঝে, আর এত টাকা ওর পেছনে খরচা করার পেছনেও কিন্তু এটাই হচ্ছে কারণ। আলটিমেটলি সমস্ত ব্যান খাওয়ার পরেও ইস্টবেঙ্গল কিন্তু আমার মনে হয়, আমার যে চিন্তা করি নৈতিকতার দিক দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এখানে জিতে যাচ্ছে। আলটিমেটলি সে আনোয়ারকে পেলো তো, এবার ওরা এখন চেষ্টা করবে ইস্টবেঙ্গল যাতে দুটো ট্রান্সফার যে না খায়, আর যাতে ট্রান্সফার মানে যেটা পেনাল্টি করেছে 13 কোটি নাকি, সেটা যাতে না হয়, সেটা ওদের উকিলটা চেষ্টা করবে। দেখা যাক কি হয়। তো আমরা আজকে তাহলে বিকেলে তাহলে ম্যাচটা আমরা দেখছি, দেখাবার পরবর্তীকালে ইস্টবেঙ্গলের এই ম্যাচ নিয়ে একটা ভিডিও তৈরি করবো। তো তোমাদের সবাইকে আমাদের পক্ষ থেকে কি ধন্যবাদ, তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।